শেখ হাসিনার যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে আমরা তাড়িয়ে দেই সবগুলো হল থেকে, সেদিনে আমাদের একটা কনফিডেন্স হয়ে গিয়েছিল যে হ্যাঁ, মানে এই গভর্নমেন্ট আর সাস্টেন করবে না। না, আমরা এক একজন এক এক জায়গা থেকে ছিলাম। মাহফুজ ভাই উনি একটা জায়গাতে ছিল, আমাদের সাথে নাসির ভাই উনি একটা জায়গায় ছিল, মামুন ভাই, আসাদ ভাই তারা আরেকটা জায়গাতে ছিল। আমাদের মধ্যে কেউ যাতে অ্যারেস্ট হয়ে গেলে আন্দোলনটা যাতে থেমে না যায়, এবং সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, ফিফথ লেয়ার, এই লেয়ারগুলো আমরা ঠিক করে রাখতাম। আমাদের নাম্বারগুলো যেগুলো, এগুলো তো আমরা জুলাইয়ের শুরুতেই আমরা এগুলো ফেলে দিয়েছি, যে জন্য আমরা কোন নাম্বার থেকে কে কোন নাম্বারটা ব্যবহার করছে এই জিনিসটা তারা কখনো ট্রেস করতে পারেনি। আমরা অধিকাংশ যোগাযোগগুলো আমরা অ্যানালগ করার চেষ্টা করতাম। আমরা ডিজিটাল মোবাইলে কিংবা হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগটা করতাম না, কারণ আমরা যেহেতু জানতাম প্যাকেজেস বাংলাদেশি সরকার ব্যবহার করে এবং হোয়াটসঅ্যাপে ট্র্যাক হয়, যে জন্য আমরা এগুলো এবং আমরা বিকল্প নাম্বার ব্যবহার করতাম। মানে ধরেন আমার থার্ড একটা নাম্বার, নাহিদের একটা থার্ড নাম্বার, থার্ড ফোর্থ নাম্বার, ওই নাম্বারগুলো আমরা কানেক্ট করতাম এবং সেই নাম্বারগুলো কানেক্ট করে আমরা সিগন্যালে আমরা যোগাযোগ করতাম, অনেক সময় সিগন্যালে কিংবা অনেক সময় আমরা টেলিগ্রামে যোগাযোগ করতাম, যে জন্য তারা আমাদেরকে ট্রেস করতে পারতো না যে আসলে আমাদের নাম্বারগুলো যেগুলো, এগুলো তো আমরা জুলাইয়ের শুরুতেই আমরা এগুলো ফেলে দিয়েছি, যে জন্য আমরা কোন নাম্বার থেকে কে কোন নাম্বারটা ব্যবহার করছে এই জিনিসটা তারা কখনো ট্রেস করতে পারেনি। যে জন্য তারা আমাদেরকে কি পার্টিকুলারলি আমাদেরকে তারা ট্রেস করে একসাথে সবাইকে অ্যারেস্ট করে এই কাজটি তারা করতে পারেনি। না, আমরা এক একজন এক এক জায়গা থেকে ছিলাম। মাহফুজ ভাই উনি একটা জায়গাতে ছিল, আমাদের সাথে নাসির ভাই উনি একটা জায়গায় ছিল, মামুন ভাই, আসাদ ভাই তারা আরেকটা জায়গাতে ছিল, হ্যাঁ আমি আরেকটা জায়গাতে ছিলাম। আমরা ডিফারেন্ট লোকেশনে আমরা একসাথে সবাই থাকতাম না কখনো। এটা আমরা এই জন্যই থাকতাম না, একসাথে থাকলে যাতে সবাই অ্যারেস্ট হয়ে যেতে পারতো। এবং আমরা সবসময় যে জিনিসটা মেনটেন করতাম সেটা হচ্ছে আমাদের মধ্যে কেউ যাতে অ্যারেস্ট হয়ে গেলে আন্দোলনটা যাতে থেমে না যায়, এবং সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, ফিফথ লেয়ার, এই লেয়ারগুলো আমরা ঠিক করে রাখতাম। এবং আমাদের যেটা হয়েছিল, আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে সংঘবদ্ধভাবে কাজ করার কারণে, আন্দোলন করার কারণে আমাদের কোন স্টেপের পরে কোন স্টেপটা নেওয়া হবে এই জিনিসটা মোটামুটি আমাদের মধ্যে একটা মৌন সম্মতি আমাদের মধ্যে ছিল। আমাদের মধ্যে যেটা হতো, আমাদের মধ্যে সেকেন্ড টায়ারের কেউ যদি একটা ডিসিশন নিত, এটা কখনো আমাদের মেইন ডিসিশনের বিপরীতে যেত না। মানে সে আমাদের লাইনটা বুঝতো সবাই, যেটা এবং এই জিনিসটা আমাদের মানে মূলত হয়েছে আমাদের মধ্যে। আমরা দীর্ঘদিন একসাথে পড়াশোনা করেছি, পাঠচক্র করেছি একসাথে আমরা। ক্যাম্পাসে গত 8 বছরে যত আন্দোলন হয়েছে সকল আন্দোলন কিন্তু আমরাই লিড দিয়েছি সামনে থেকে। আমাদের সাথে আরও অন্য পার্টির অনেকেই ছিল, কিন্তু ফেস হিসেবে জুলাইতে যেমন আমরা ফেস হিসেবে ছিলাম, আমাদের সাথে বিএনপি ছিল, আমাদের সাথে জামাত ছিল, আমাদের সাথে অন্যান্য সকল বিরোধী দল ছিল, কিন্তু ফেস হিসেবে আমরা ছিলাম। জুলাইতে যেমন আমরা ফেস হিসেবে ছিলাম, তেমনইভাবে গত 7-8 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যত আন্দোলন, সকল আন্দোলন এককভাবে কিন্তু আমরা ফেস আকারে আন্দোলনগুলো নেতৃত্ব দিয়েছিলাম, যে জন্য আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল। এবং এই বোঝাপড়ার কারণে কিন্তু আমরা যেটা হয়েছে, মানে আন্দোলনের ক্ষেত্রে যখন নাহিদদেরকে তুলে নিয়ে গেল, তখন নিচের দিকে যারা ছিল তারাও কিন্তু কেউ ভুল করেনি, যে তারাও যে মানে আমরা যারা বাইরে ছিলাম, আমরা যে ডিসিশনগুলো নিতাম এই ডিসিশনগুলোও মাঠে কি পরিপূর্ণভাবে কাজ করতো। শেখ হাসিনার যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে আমরা তাড়িয়ে দেই সবগুলো হল থেকে, সেদিনে আমাদের একটা কনফিডেন্স হয়ে গিয়েছিল যে হ্যাঁ, মানে এই গভর্নমেন্ট আর সাস্টেন করবে না, কিংবা এই সময়টা কেমন লাগবে এটা নিয়ে আমরা তখন আলাপ করতাম যে আমাদের আরও হয়তো রক্ত দিতে হবে। কারণ যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভারত এই সরকারের পক্ষে নগ্নভাবে সবসময় হস্তক্ষেপ করে, এবং সেনাবাহিনীর বড় একটা অংশ সিনিয়র অফিসাররা তারা এই সরকারের পক্ষে সবসময় গুম, খুন, ক্রসফায়ারের পক্ষে তারা সবসময় কাজ করে, পুলিশ প্রশাসন তাদের পক্ষে, আমলারা তাদের পক্ষে, ব্যবসায়ীরা তাদের পক্ষে। সেজন্য আমরা ভেবেছিলাম দেশের মধ্যে হয়তো এক ধরনের গৃহযুদ্ধ হবে, কিংবা আমাদেরকে হয়তো আরও লং টাইম ফাইট করতে হবে। ধীরে ধীরে সেনাবাহিনী যখন মিড লেভেলের যে দেশপ্রেমিক যে অফিসাররা তারা যখন আমাদের আন্দোলনের পক্ষে নিয়ে নিল, ব্যবসায়ীদের একটা অংশ পক্ষে নিয়ে নিল, ঢাকার যে আরবান এলিট যারা রয়েছে, গুলশান বনানীর যে অংশটা, এই অংশটা যখন 1 তারিখ 2 তারিখের দিকে আমাদের পক্ষে সম্পূর্ণ আমাদের পক্ষে চলে আসলো, প্রবাসীরা কমপ্লিট শাটডাউন মানে রেমিটেন্স শাটডাউনের দিকে চলে গেল, তখন কিন্তু সরকারের পদত্যাগ করার বাহিরে সরকারের কোনো উপায় ছিল না। সেই জায়গা থেকে শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায়। তো আমাদের জিনিসগুলো আমরা ভেবেছিলাম জিনিসগুলো আরেকটু স্লো কাজ করবে, ধীরে ধীরে কাজ করবে, আমাদেরই কাজ করা দেবে। কিন্তু আন্দোলনের বাহিরে আমরা যেমন আন্দোলন করি, আমরা যেমন দেশপ্রেমিক ছিলাম, আমরা যেমন শেখ হাসিনার পতনটা চেয়েছিলাম, সেনাবাহিনীর বড় একটা অংশ তারাও শেখ হাসিনার পতন চেয়েছিল, প্রশাসনের বড় একটা অংশ তারাও শেখ হাসিনার পতন চেয়েছিল, এবং সর্বোপরি আমাদের যে প্রবাসী যে রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে তারা যে ভূমিকা রেখেছে এই আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয়,
এবং তাদের এই ভূমিকার কারণে এই আন্দোলন খুব দ্রুত সফল হয়।